হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? দ্য হরর হাব চ্যানেল থেকে আজকে আমি আবার উপস্থিত হলাম নতুন এক সত্য ঘটনা নিয়ে। ঘটনাটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। খেয়াল রাখবেন, আমি প্রতিনিয়ত বাস্তব ও সত্য ঘটনা নিয়ে আসি, তাই নতুন নতুন কিছু ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। আর ঘটনাগুলো আপনাদের মনে দাগ কেটে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। ধনী ব্যবসাদার হীরা মজুমদার তার ছেলের জন্য একটা গ্রামে কনে দেখতে গিয়েছিল। কনে দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল নেমে গেছে। বিকেলের ঝাপসা আলোতে মেয়ে দেখা শেষ হলেও দর কষাকষি করতে সন্ধে পেরিয়ে রাত নেমে গেল। অবশেষে বরের পণ হিসেবে বড় ছেলে রত্নেশ্বরের হবু শ্বশুর মশাইয়ের কাছ থেকে আদায় করা 1,00,000 টাকা পেয়ে হীরা মজুমদার খুব খুশি। আরামবাগ মোকামে মুদিখানার পাইকারি বিক্রির দোকান আছে ওনার। মেয়েটি খুব সুন্দরী বলে গরিব ঘরেই বড় ছেলের বিয়ে দিচ্ছেন উনি। তাই বলে পাওনা আদায়ে কোনো রকম কমি কমতা করেননি। মেয়ের বাবা দিনু রায় 1010 টাকা নগদ পণে কম করার জন্য মজুমদারের পায়ে হাত রাখতেও ছাড়েননি। কিন্তু হীরা মজুমদারের সেই এক কথা, রায় মশাই, আপনি বামন হয়ে চাঁদে হাত দেবার সুযোগ পাচ্ছেন। আমার প্রাসাদে এই মাটির ঘরের মেয়ে যাচ্ছে। এটা কি আপনার কম সৌভাগ্যের কথা? একটা টাকাও কমাতে পারবো না, এই আমার শেষ কথা। মজুমদার মশাই সেই শেষ কথা মতো নগদ 1,00,000 টাকার থোকটি নিয়ে বাড়ি ফিরে তার বিশেষ ঘরটিতে ঢুকলেন। তারপর নির্দিষ্ট চাবিগুলি ঘুরিয়ে সিন্ধুকের ভারী ডালাটি খুললেন। কিন্তু বিপদটা ঘটল টাকার তোড়াটা রাখতে গিয়েই। মজুমদার মশাই অনুভব করলেন তার হবু বৌমা সুলোচনার মতোই এক সুন্দরী মেয়ে তার ডান পাশটিতে দাঁড়িয়ে আছে, ডান হাতে একটা চকচকে চাকু, চোখ দুটো টর্চের ফোকাসের মতো। ওর দিকে তাকানো যায় না। সে বলল, ওগুলো আমাকে দিন, টাকার তোড়াটা আমাকে দিন, না হলে এই চাকু। মজুমদার চিৎকার করবার জন্য ঠোঁট ফাঁক করতেই মেয়েটি বলে, লাভ হবে না। আমাকে ধরার মানুষ আপনার এ বাড়িতে আছে বলে মনে করি না। টাকাগুলো ছাড়ুন, আর কথা দিন ওই সুলোচনাকেই ঘরের বউ করে আনবেন। কোনো অশান্তি যেন না হতে দেখি। বিয়ের রাতে আমি ওখানেই থাকব। বেয়াদপি করলে ওই বিয়ে বাড়ির ভিড়েই এই চাকু আপনার দেহটিতেই কাজে লাগিয়ে দেব, কেউ দেখতে পাবে না। মজুমদার ঠক ঠক করে কাঁপতে শুরু করলেন। কোনো রকমে বলেন,
কে তুমি? আমি কে তা সুলোচনার বাবা জানেন, তিনি আপনাকে বলবেন। টাকার তোড়াটা দিন, তাকে বলবেন আমার নাম অমাবস্যার উল্টো। মজুমদারের ইচ্ছা না থাকলেও চওড়া পাতের চাকু আর ওই মেয়েটির চোখের দিকে তাকিয়ে লাখ টাকার তোড়াটা মেয়েটার হাতে তুলে দিয়ে চিৎকার করে ওঠেন, কে আছিস? তাড়াতাড়ি আয়, মেরে ফেললো আমাকে। ওরে কে আছিস? মেয়ে ডাকাত, মেয়ে ডাকাত। মজুমদার দেখলেন যাকে ধরার জন্য তার চিৎকার, সে কিন্তু সেখানে নেই। শুধু একটা ঝাপটা বাতাস শোঁ শোঁ শব্দ তুলে বেরিয়ে গেল খোলা জানালা দিয়ে। সেই হাওয়াতেই হাওয়া হয়ে গেল মেয়েটা। তার বড় ছেলে রত্নেশ্বর দৌড়ে আসে সেই ঘরে। দৌড়ে আসেন মজুমদার গৃহিণী। রত্নেশ্বর তার বাবার এই বিশেষ ঘরটিতে তার বাবা ছাড়া আর কাউকে দেখতে পেল না। বারান্দা বা অন্য ঘরে তন্ন তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে সে তার বাবাকে বিরক্ত হয়ে বলে, কি ঝামেলা আরম্ভ করেছো বলো তো? তবু বলি, ওই সিন্দুকের চাবি এবার আমাকে দাও। সে কথা গ্রাহ্য হয় না না? ততক্ষণে মজুমদার মশাই কাঁপতে কাঁপতে ঘরের মেঝেতে বসে পড়েছেন। মজুমদার গৃহিণীও কিছু বুঝতে না পেরে তাকে ধরে রেখেছেন। রত্নেশ্বর গলায় ঝাঁঝ মিশিয়ে বলে, কি ব্যাপার বলো তো বাবা? কেউ কোথাও নেই, তুমি চিৎকার করে উঠলে কেন? দাও, আমার বিয়ের পণের টাকা আমাকে দাও। সিন্দুকের ডালা তো খোলা, টাকা রাখা হয়ে গেছে বুঝি? ভেউ ভেউ করে কেঁদে উঠে মজুমদার বলেন, টাকা কোথা? তবে কি আমি শুধু শুধু চিৎকার করলুম বলছিস? মেয়ে ডাকাত চাকু দেখালে আর ছিনিয়ে নিয়ে গেল সব টাকা। কি বলছো কি? সঙ্গে সঙ্গে রত্নেশ্বর বলে উঠল। ততক্ষণে মজুমদার মশাইয়ের আর দুই ছেলে ধনেশ্বর আর সর্বেশ্বরও এসে হাজির। তারা বলে, আমরা বাবার চিৎকার শুনতে পেয়ে চাকর বাকরদের নিয়ে বাড়ির চারপাশে জোরালোভাবে আলো ফেলে দেখেছি। কই, কেউ তো নজরে পড়ল না। তাছাড়া আমরা দু ভাই তো সিঁড়িতেই ছিলুম। কোনো লোক উপরে উঠে এলে কিংবা উপর থেকে নামলে আমাদের নজরে পড়তো না? দেখতে হবে না, ভূতের ভয়ের মতো বাবা ডাকাতের ভয় পেয়েছে। ওটা বাবার মনের বিকার। বলিস কি রে? জল জ্যান্ত মেয়েটাকে দেখলুম, হাতে চাকু, লাখ টাকার তোলাটা হাত থেকে ছিনিয়ে নিলে নাম বলল, আর তোরা বলছিস কি না আমার মনের বিকার? বাবার কান্নামাখা কথার মধ্যে ডাকাত মেয়েটার কথা শুনে ছেলেরা অবাক। বড় ছেলে রত্নেশ্বর আবার প্রশ্ন করল, তুমি সত্যি দেখলে বাবা ডাকাতটা মেয়ে? হ্যাঁ রে, সে তার নাম বললে অমাবস্যার বিপরীত, আর তাতে নাকি তোর হবু শ্বশুর দিনু রায় চেনে। ও, তাহলে দিনু রায়েরই কাণ্ড। ভালো মানুষের মতো তোমাকে টাকার গোছাটা দিয়ে মেয়ে ডাকাতটাকে ফিট করেছে। ঠিক আছে, তাকে কেমন করে চিট করতে হয় আমরা তিন ভাই তা দেখছি। কালই যাব দিনু রায়ের বাড়ি, খবরটা তাকে জানিয়ে ও বিয়ে ক্যান্সেল করে দেব। মজুমদার হেঁচকি তুলে কেঁদে বলেন, সে উপায় সে রেখে যায়নি।
আমাকে ওই ডাকাত মেয়ে শাসিয়ে গেছে। ওই মেয়েকেই ঘরের বউ করে আনতে হবে, না হলে না হলে সে আর বলা যাবে না রে। তোদের মা এখনই এক কাণ্ড করে বসবে। তাই বলে ঘর থেকে খরচ করে গয়নাগাটি পরিয়ে ওই গরিবের ঘর থেকে বউ আনতে হবে নাকি? মজুমদারের কাঁদুনি থামলেও কান্না তখন পুরো থামেনি। তিনি ফোঁপাতে ফোঁপাতে বলেন, না, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব। ওই ডাকাত মেয়েটার খোঁজ খবর নিয়ে তারপর পরের কথা পরে। থানার দারোগা সাহেব আমাদের হাতের মুঠোয়। বেটা দিনু রায়ের বাড়ি পুলিশ পাঠিয়ে ঠান্ডা করতে হবে। কিন্তু সে যে বলে গেল ওই মেয়েকেই। পরের দিন মজুমদার মশাই উদ্ভ্রান্তের মতো তার হবু বেয়ায় দিনু রায়ের বাড়িতে হাজির হলেন। মেয়ের বাড়ির সবাই খুব অবাক। মায়ের কথা মতো মজুমদার মশাইয়ের হবু পুত্রবধূ সুলোচনা মজুমদার মশাইয়ের পা ধুইয়ে দেওয়া থেকে পাশে বসে জল খাবার খাওয়ানোর সব ব্যবস্থায় লেগে রইল। একসময় মজুমদার মশাই বাড়ির সবাইকে ঘরের বাইরে চলে যেতে বললেন, আমাদের দুই বেয়ায়ের মধ্যে কিছু কথা আছে। ঘরে কেউ না থাকলেই ভালো হয়। থাকতে পারে একমাত্র সুলোচনা। সবাই চলে যেতে দিনু রায় হাত জোড় করে বললেন, মজুমদার মশাই, আপনি কিছু বলার আগে আমি একটা কথা জিজ্ঞেস করব, অনুমতি দিন। হ্যাঁ বলুন। আমি আলোচনায় আসতেই কেমন যেন থতমত খাচ্ছি। বলুন আপনি। এই ঘটনা তখনকার, যখন গ্রাম ঘরে বিদ্যুৎ ঢোকেনি। আজকের মতো ঘরে ঘরে আলোর পাখার ব্যবস্থা তখন ছিল না। তাই সুলোচনা একটি হাত পাখা নিয়ে তার হবু শ্বশুর মশাইকে হাওয়া করছিল। দিনু রায় হঠাৎ বলে উঠলেন, তাহলে বলি, আমার 3টি মেয়ে। আপনাকে তা বলেছি। আগের 2 মেয়েকে পাত্রস্থ করতে পৈতৃক জমি বিক্রি করতে হয়েছে। এইভাবে মেয়েদের বিয়ে দিয়ে আজ শেষ 3 বিঘে চাষের জমিতে এসে ঠেকেছিল। তাও বিক্রি করতে হয়েছে আপনার মতো বড় মানুষের দাবি মেটাতে। 1 লাখ টাকা একসঙ্গে কখনো রোজগার করতে পারিনি, তাই ঠিকঠাক টাকা গোনারও অভ্যেস নেই। তাই বলি, টাকা গুনতিতে কিছু কম হয়ে যায়নি তো? আরে না না সুলোচনা, তুমি তো লেখাপড়া শিখেছো। আচ্ছা বলো তো, অমাবস্যার বিপরীতে কি নাম হয়? সুলোচনা কিছু না বুঝেই একমুখ হেসে পরীক্ষায় পাস করার আনন্দে বলে ওঠে, কেন, পূর্ণিমা। আচ্ছা দিনুবাবু, আপনি পূর্ণিমা নামের কোনো মেয়েকে চেনেন? আপনাদেরই এই গ্রামের মেয়ে। দিনু রায় চমকে ওঠেন এই প্রশ্নে। জবাব দিতে গিয়ে তার কথা জড়িয়ে যায়। তবু কোনো রকমে সামলিয়ে নিয়ে তিনি বলেন, হ্যাঁ, চিনব না কেন? সে তো আমাদের সুলোচনার বান্ধবী। সুলোচনার হাত পাখা বন্ধ হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারছে না পূর্ণিমা নামে মেয়েটির কথায় কেন এলেন তার হবু শ্বশুর মশাই। আচ্ছা, তাকে কি দেখতে অনেকটা সুলোচনার মতো? আঁতকে উঠে সুলোচনা হাত পাখাটা নামিয়ে রেখে দেয় পাশে। সে প্রশ্ন করে,
আপনি কি তাকে আগে দেখেছেন? মজুমদার মশাই এবার হবু বেয়াই দিনু রায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সুলোচনাকে বলেন, শোনো, তোমার বাবা কাল রাতে তোমার ওই বান্ধবীকে একটা চাকু দিয়ে পাঠিয়েছিলেন আমাকে খুন করার জন্যে। তোমার বাবার দেওয়া পণের টাকা তার হাতে না দিয়ে দিলে সে আমাকে খুন করে ফেলতো। বাইরে থেকে সুলোচনার মা চুপি চুপি কান পেতেছিলেন ঘরের ভিতরের কথাবার্তায়। টাকার প্রসঙ্গ উঠতে তিনি ঘরের মধ্যে না এসে পারলেন না, কারণ প্রতিদিনের অভ্যাস মতো সকালে বিছানা ছেড়ে চাষের কাজে বেরিয়ে পড়লে তিনি বিছানা পরিষ্কার করেন। অন্য কাজ থাকায় সুলোচনাকে তা করতে দেওয়া হয় না। সুলোচনার মা ওর বাবার বালিশটা সরাতে গিয়ে দেখেন অনেক টাকার একটা তোড়া, কিন্তু সেটা যে কোথা থেকে এলো, কেন এলো, সে কথা বলার ফুরসত তিনি সকাল থেকে পাননি। তাই টাকার প্রসঙ্গ আসতে তিনি টাকার তোড়াটি নিয়ে ঘরের ভিতরে এলেন। বিআই মশাই, আপনার কথার মাঝে ঘরে আসার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি সুলোচনার বাবাকে বলতে চাই, তিনি গতকাল আপনাকে যৌতুকের টাকা দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে। মজুমদার মশাই দেরি না করে বলেন, হ্যাঁ, ওই টাকার তোড়াই তো সেই ডাকাত মেয়ে পূর্ণিমা যাকে আপনি পাঠিয়েছিলেন। সে ছোরা দেখিয়ে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। দেখুন, থানা আমার হাতে। যদি আপনি স্বীকার না করেন আর ওই পূর্ণিমার বাড়ি আমাকে আজ গোপনে চিনিয়ে না দেন তাহলে। দিনু রায় বলেন, দেখুন মজুমদার মশাই, এই যে কি ব্যাপারটা ঘটলো আমি বুঝতে পারছি না। আমাকে ভাবতে দু একদিন সময় দিন, কারণ যে পূর্ণিমার কথা আপনি বলছেন সে তো। দিনু রায় আর বলতে পারেন না, কেঁদে ফেলেন তিনি। দু হাতের মুঠোর টাকা ধরে রাখা সুলোচনার মাও কেঁদে ফেলে। ওদের কান্না দেখে মজুমদার মশাইও কেমন অস্বস্তি বোধ করেন। তখন সুলোচনা ভিজে চোখে বলে, শুনুন, সুলোচনা আমার বান্ধবী, আমরা একই স্কুলের ছাত্রী ছিলাম। সেও আমারই মতো গরিব বাবা মায়ের শেষ কন্যা সন্তান। তারও বিয়ের পাকা দেখা পর্যন্ত হয়ে গিয়েছিল। ওর বাবাও শুনি শেষ সম্পত্তিটুকু বিক্রি করে বসত বাড়ি বাঁধা দিয়ে যৌতুকের টাকা জোগাড় করেছিলেন। ওর বাবা যাকে ওদের বাড়ি বাঁধা দিয়েছিলেন সেই লোকটাও বড় নির্দয় ধনী, অথচ কথাবার্তায় মনে হতো বড় সৎলোক। জানেন, বাড়ি বাঁধা রেখে পূর্ণিমার বাবা 10 টাকা চেয়েছিলেন। নির্দয় কৃপণ লোকটা বললে কি জানেন? বললে, ছি ছি ছি, আমি তোমাকে ঠকাতে পারবো না। তুমি আরও 5,000 বেশি দিতে পারো, কারণ তোমার মেটো বাড়ি হলো বেশ সাজানো গোছানো। মজুমদার মশাই সুলোচনাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি এমন নির্দয় লোককে ভালো কেন বলছো মা? সুলোচনা বলে উঠল, লোকটার আসল চালটা কোথায় ধরতে পারছেন না আপনি। আসলে 10,000 টাকায় বন্ধক দিলে পূর্ণিমার বাবা বন্ধক বাড়ি ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু বেশি টাকায় বন্ধক রাখলে সেটা তো উনি পারবেন না। তখন সময় পেরিয়ে গেলে 15,000 টাকায় উনি বাড়িটা দখল নিয়ে পূর্ণিমার মা বাবা ও ছোট ভাইকে তাড়িয়ে দেবেন। বাহ বাহ, তুমি তো দেখছি লোকটার চালাকি ধরে ফেলেছো মা। না দিনুবাবু, আপনার মেয়ে সুলোচনা বেশ বুদ্ধিমতী। সুলোচনা তার হবু শ্বশুর মশাইয়ের
গরমে কষ্ট হচ্ছে দেখে ওনার কষ্ট কমাবার জন্য হাত পাখা চালাতে চালাতে বলল, না, আমার কথা নয়। আমার বান্ধবী পূর্ণিমা তার মৃত্যুর 2 দিন আগে আমাকে বলেছিল। মজুমদার মশাইয়ের গা শিউরে ওঠে। মৃত্যুর আগে মানে? হ্যাঁ, ও যখন বুঝলো এই টাকা ওর বিয়ের জন্যে জোগাড় করতে হলে তার বাবার বসত বাড়ি পর্যন্ত বিকিয়ে গিয়ে পথে দাঁড়াতে হবে, তখনই ওর মনে আসে ধিক্কার। সেদিন ও চলে গেল। সেদিন তখন বিকেল, আমার কাছে এসেছিল, বলল, সুলোচনা আর থাকতে পারল না। ওর হাত পাখা থেমে যায়। সে কেঁদে ফেলল। মজুমদার মশাই বললেন, থাক, তোমাকে আর বলতে হবে না। কান্না সামলে নিয়ে সুলোচনা বলে, শেষটুকু না বললেও পূর্ণিমা আমাকে কত ভালোবাসতো সেটা বুঝতে পারবেন না। সে বলল, সুলু, আমি আর তুই একই পরিণামে বাঁধা। তোরও বাবার টাকার পয়সার যা হাল, তাতে তোর বিয়েও তো তোকে খরচ করতে হলে আমার বাবারই অবস্থা হবে তার। তবে জানবি, আমি তোর জন্য আছি। তোর বিয়ে আমি বড় করেই দেওয়াবো। চলি রে সুলু, চলি, আয় তোকে একবার জড়িয়ে ধরি। জানেন, পূর্ণিমার সেদিন চোখের জলে আমার কামিজটা ভিজে গিয়েছিল। সুলোচনা আর বলতে পারে না। হাউ হাউ করে কেঁদে মজুমদার মশাইকে জড়িয়ে ধরে। অমন যে নির্মম অর্থলোভী মজুমদার, তার চোখে শুকনো থাকে না। কাঁদেন দিনু রায় আর তার স্ত্রী। ঠিক এই মুহূর্তে মজুমদার মশাইয়ের কানে বেজে ওঠে গতকাল রাতের সেই চাকু হাতে মেয়ে ডাকাতটার কথা। কথা দিন, ওই সুলোচনাকেই ঘরের বউ করে আনবেন। কোনো অশান্তি যেন না হয়। বিয়ের রাতে আমি ওখানেই থাকবো। মজুমদার মশাই সুলোচনাকে সান্ত্বনা দিয়ে বলেন, কেঁদো না সুলোচনা, পূর্ণিমা সত্যি তোমার সঙ্গে আছে, তোমাকে সাহায্য করে চলেছে। এরপর উনি সুলোচনার মাকে নমস্কার জানিয়ে বলেন, কই দিন, টাকার তোড়াটা আমাকে দিন। এ টাকা আপনাদের ঘরে থাকলে লোক জানাজানি হয়ে গেলে ডাকাত পড়বে। আমার কাছে থাক। দিনুবাবু, বিয়ের ব্যাপারটা মিটে যাক ভালোই। তারপর ওই টাকা থেকে বাড়ি বন্ধক রাখার টাকা শোধ দিয়ে বাড়ি টাকায় আবার জমি কিনে নেবেন। বিয়ের আর সব খরচ খরচা আমার। দিনুবাবু বলেন, যৌতুক হিসাবে কিছুই কি তাহলে নেবেন না? নেব। সুলোচনাকে জড়িয়ে ধরে বলেন, যৌতুক হিসাবে নেব আপনার এই মেয়ে সুলোচনাকে। আর শুভেচ্ছা চাইব ওর বান্ধবী পূর্ণিমার কাছে। তার শুভেচ্ছায় সুলোচনা যেন আমার ঘরের লক্ষ্মী হয়ে উঠতে পারে। সানন্দে কেঁদে ফেলেন দিনু রায়, সুলোচনার মা আর সুলোচনাও। দেখা গেল ঠিক এই সময়ে দুটি ফুল টুপ করে উপর থেকে ঝরে পড়ল সুলোচনার মাথায়। সারা ঘর ভরে যায় ধূপের পবিত্র গন্ধে। ওদিকে সুলোচনাদের গ্রামের দক্ষিণ পাড়ার হারু মুখুজ্জের বাড়িতে আর এক সমস্যা। সুলোচনার বাবা দিনু রায়ের সঙ্গে হারু মুখুজ্জের খুব বন্ধুত্ব।
সে কোনো কাজে দুজন দুজনের পরামর্শ চান। হারু মুখুজ্জের ছেলে হীরক লেখাপড়া শিখেও বেকার বসে আছে, অথচ হারু মুখুজ্জে অসুস্থ স্ত্রীর কথা ভেবে হীরকের বিয়ের ব্যবস্থা করেছেন। দুই বন্ধুর একই রকমের কুটুম। হারু মুখুজ্জের হবু বেয়াই জলধর বাড়ুজ্জে বেশ ধনী লোক। হীরক ছেলেটি শিক্ষিত এবং সুন্দর। তার মতলব কম যৌতুকে গরিব ঘরের লেখাপড়া জানা একটি সুন্দর ছেলেকে কবজায় করা, বিয়ে হয়ে যাবার পর কান ভাঙানি দিয়ে জামাই বাবা জীবনকে বশ করা, তারপর তাকে ঘর জামাই হিসেবে রেখে নিজের কাজ কারবারে লাগিয়ে দেওয়া। হীরককে জামাই হিসাবে পেয়ে বাণুজ্যে জলধরের বাড়ির সবাই একমত। দেনা পাওনা ঠিক করার দিনে বন্ধু হিসাবে সুলোচনার বাবা দিনু রায়ও হাজির ছিলেন। যে হাজার টাকার যৌতুকের বিনিময়ে হীরকের বিয়ে ঠিক হলো তা এমন কিছু বেশি নয়, অথচ জলধর বাণুজ্যে টাকার কুমির। ইচ্ছা করলে আরও 20 গুণ টাকা দিয়ে হীরকের মতো সোনার টুকরো ছেলেকে একটা কারবারে প্রতিষ্ঠিত করতে পারেন। তা তিনি করলেন না। আসলে তার মতলব তো অন্যরকম। তার ধারণা শ্বশুর বাড়ির অবস্থার রমরমা দেখে হীরক একটু বশীভূত হলেই তাকে ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখিয়ে ঘর জামাই হিসাবে নিজের বাড়িতে রেখে দেব। ওদিকে স্ত্রী অসুস্থ, তাই তাকে পুত্রবধূর মুখ দেখার সুযোগ দেবার জন্য ব্যস্ত হারু মুখুজ্জে। যৌতুকের উপযুক্ত টাকা না পেয়েও তিনি জলধর বাণুজ্যের মেয়ের সঙ্গে হীরকের বিয়ের প্রস্তাবে রাজি হলেন। না হলে তারও হীরককে নিয়ে অনেক স্বপ্ন। অনেক কষ্টে ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। না হলে দিনু রায় তার বন্ধু হারু মুখুজ্জে বলেছিলেন, যে টাকা যৌতুক হিসেবে পাচ্ছ তা তো বিয়ের খরচেই ফুরিয়ে যাবে গো ভাই। হারু মুখুজ্জে বলেন, সে কি আমি বুঝি না? কি করি বলো? মানুষের জীবন মরণের কথা বলা যায় না। হীরকের বিয়ে আজ নয় কাল দেবই। ততদিন যদি ওর মা না বাঁচে, একটা দারুণ আফসোস থেকে যাবে। কিন্তু মাঝখান থেকে আর এক কাণ্ড। হারু মুখুজ্জেকে দেনা পাওনার টাকা মিটিয়ে এসে সেদিন রাতে জলধর বাণুজ্যে বিছানায় তার স্ত্রীকে বললেন, বুঝলে ঝুমুরের মা, কম পয়সায় একটা ভালো জামাই বাড়িতে রাখার ব্যবস্থাটা পাকা হলো। ও ছেলে আমাদের বাড়িতেই মানায়। বেশি দিন তোমার মেয়ে ঝুমুরকে শ্বশুর বাড়ির ওই মাটির বাড়িতে কাটাতে হবে না। হীরক 2-4 বার এ বাড়িতে এলে গেলে এ বাড়ির আরাম ওকে পেয়ে বসবে। ব্যাস, কিস্তি মাত। হীরক পোষ মেনে যাবে। ওর বুড়ো বুড়ি মা বাপ পড়ে থাক ওই মাটির বাড়িতে। হীরকের ভার নিয়েছি, ওর বাপ মায়ের বোঝা নিয়ে কি করে বলতো? ঝুমুরের মা ওনাকে ঘুমিয়ে পড়তে বলেন। কিন্তু জলধর বাণুজ্যে ঘুমোতে পেলেন না। মাঝ রাতে দেখেন তার পাশে দাঁড়িয়ে একটি মেয়ে। তার চোখ দুটো যেন আগুনের ভাটা, হাতে একটা চকচকে চাকু, এক হাতে জলধরের একটা হাত ধরে বলছে, লোক ঠকানো, সোনার উপর কারবার,
সুদের কারবারেও টাকার থলি ভরছে না বুঝি? তাই হীরের টুকরো হীরককে পেতলের দামে কিনে ওর বাবা মাকে ঠকাচ্ছ? শোনো, আগামীকাল আরো 50,000 টাকা হারু মুখুজ্জেকে দিয়ে আসবে, না হলে এই চাকু দেখছো তো, বিয়ের ভরা আসরে এই চাকু দিয়ে তোমার ওই হুঁড়ি ফাঁসিয়ে দেব। আমি থাকবো। ওই টাকায় হীরককে একটা কারবারের যুক্তি দেবে, তোমার ঝুমুর তাতেই সুখী হবে। কথা না শুনলে দেখতে পাচ্ছ এই চাকু? তুমি কে? না না, মেরো না, মেরো না আমাকে, তাই হবে। তুমি কে? না না, মেরো না, মেরো না আমাকে, তাই হবে। তুমি কে? আমি গোলচাঁদ। আমাকে তোমার হবু বেয়াই হারু কাকা চেনেন, কথা দাও নইলে। ওরে বাবারে, না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। জলধর বাড়ুজ্যের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে পাশের ঘরে ঘুমিয়ে থাকা ঝুমুরেরও। দরজা খোলাই থাকে, তাই বাবার চিৎকার শুনে সেও দৌড়ে আসে। ঝুমুরের মা স্বামীর চিৎকারে ঘাবড়ে গেছেন খুব। তার তো ওই চিৎকার শুনে মনে হলো তার স্বামীকে কে বা কারা খুন করতে এসেছে। ছেলেরাও দৌড়ে এসে দাঁড়িয়েছে বাবার পাশে। জলধর বাড়ুজ্যে কাঁপতে কাঁপতে বলে ফেলেন, সে একটা মেয়ে, হ্যাঁ, ঠিক এইখানটায় এসে দাঁড়িয়েছিল, আমাকে শাসিয়ে অনেক কথা বলে গেল। না তোদের কেউ গিয়ে কাজ নেই, সকালে আমাকে হীরকদের বাড়ি একবার যেতে হবে। হারু মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে এই স্বপ্ন বৃত্তান্তের একটা হদিশ পাওয়া যাবে। ছেলেরা বলে, স্বপ্ন স্বপ্নই তোমাকে আবার তার হদিশ জানতে যেতে হবে কেন? এসব কথা শুনলে হীরক আর হীরকের বাবা হাসবেন। না রে, এই সাধারণ স্বপ্ন নয়। ঠিক আছে, তোরা যা, শুয়ে পড়। রাত কেটে যথারীতি সকাল হলো। জলধর বাড়ুজ্যে কিছুতেই গত রাতের স্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। কে যেন তাকে অহরহ বলে চলেছে, হারু মুখুজ্জের বাড়ি গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। না গেলে আবার রাত আসছে। আজ রাতে ওই ছায়া শরীর কি বলবে আর কি করে বসবে তার ঠিক নেই। ওদিকে হারু মুখুজ্জেও অবাক। দেখেন তার ধনী হবু বেয়াই জলধর বাড়ুজ্যে সকালেই সশরীরে হাজির। আরে আসুন আসুন, কি ব্যাপার, সকাল হতেই যে চলে এলেন বড়, কি সৌভাগ্যের কথা। ওগো শুনছো? ও হিরু, দেখ দেখ কে এসেছেন। জলধর বাড়ুজ্যের মুখে একটা বিষণ্ণতার ছায়া। তা দেখে হারু মুখুজ্জে প্রশ্ন করেন, বাড়ির সংবাদ কুশল তো? হ্যাঁ না এর মাঝামাঝি জবাব দিয়ে জলধর বলেন, ঘরে চলুন, কথা আছে। আচ্ছা, গোলচাঁদ নামে কোনো মেয়েকে আপনি চেনেন? প্রশ্ন শুনে হারু মুখুজ্জে চমকে যান, কারণ এই নাম তো তার হবু বেয়াইয়ের জানার কথা নয়। তিনি সুলোচনার বান্ধবীকে পূর্ণিমা নামে না ডেকে গোলচাঁদ বলতেন আদর করে। তিনি উল্টে জলধরকে প্রশ্ন করেন, আপনি এ নাম কার কাছে শুনলেন? আমি গোলচাঁদ মেয়েটির মুখেই শুনেছি কাল রাতে। কিন্তু সে যে মারা গেছে আজ বেশ কিছুদিন হলো বেয়াই মশাই।
আপনি আমার সঙ্গে একবার কষ্ট করে ও পাড়ায় এক বন্ধুর বাড়ি চলুন। তার মেয়ে সুলোচনা ওই গোলচাঁদের বান্ধবী। আসল নাম ওর পূর্ণিমা। তার মুখটি গোল চাঁদের মতো ভরাট আর সুন্দর। আমার বন্ধুটির মেয়ের বিয়েও খুব কাছাকাছি। আপত্তি না থাকলে। জলধর বাণুজ্যের মনে কালকের স্বপ্ন স্বপ্ন নয়, একটা ঘটনা। কারণ স্বপ্ন এমন জীবন্ত হয় না। তাই তার মনে এক সমস্যার ঝড়। তা যদি কাছাকাছি কোনো মানুষের বাড়ি গেলে থামে, তা তিনি অবশ্যই করবেন। চলুন যাই, আলাপ হবে আপনার বন্ধুর সঙ্গে। আপনার সেই বন্ধুটিকে বোধ হয় এ বাড়িতে আমি দেখেছি। না, শুধু এ বাড়িতে নয়, হীরকের বিয়ের পাকা কথার বলার দিনেও সে আমার সঙ্গে ছিল। চলুন। দিনু রায়ের বাড়িতে ততক্ষণে মজুমদার মশাইয়ের মন থেকে আতঙ্ক, দুশ্চিন্তা সব কেটে গেছে। বিয়ের যৌতুক হিসেবে লাখ টাকার তোড়াটি তিনি স্পর্শ করেননি। সুলোচনাকে বাড়ির সবার নজর এড়িয়ে আনা এক ছড়া হার পরিয়ে দিয়ে আবদার করছেন একবার বাবা বলে ডাকতে। সুলোচনা দেরি না করে কুণ্ঠা কাটিয়ে বাবা সম্বোধনে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়েছে। মজুমদার মশাইও অশরীরী পূর্ণিমার শুভেচ্ছা হিসাবে অদৃশ্যভাবে ফেলে দেওয়া একটি ফুল সংগ্রহ করেছেন তার ছেলেকে পবিত্র উপহার হিসাবে দেওয়ার জন্য। এমন সময় দিনু রায়ের বন্ধু হারু মুখুজ্জে আর তার হবু বেয়াই জলধর বাণুজ্যে সমেত সেখানে হাজির হলো। মজুমদারের অনুমতি নিয়ে তিনিও পূর্ণিমার অদৃশ্য ভূমিকার কথা সবই বললেন। তা শুনে জলধর বাণুজ্যেও তার গত রাতের স্বপ্ন বৃত্তান্ত শোনালেন। রাতের স্বপ্নে দেখা দেওয়া গোলচাঁদ নামের মেয়েটি যে পূর্ণিমা, তা বুঝতে আর দেরি হলো না। সব শুনে বুঝতে পারলেন মেয়েটি যে সমস্যার জন্য আত্মহত্যা করে তার বাবাকে পথে বসা থেকে রক্ষা করে গেছে, সেই সমস্যা অন্য বাবার ক্ষেত্রে যাতে না ঘটে, সেই কারণেই তার পরলোকগত আত্মা এই চেষ্টা। জলধর বাণুজ্যে দিনু রায় আর মজুমদার মশাইয়ের সামনে আরও 50,000 টাকা হারু মুখুজ্জের হাতে তুলে দিলেন। এ টাকা আপাতত রেখে দিন, বিয়ে মিটে যাক। আমি নিজে আরও টাকা দিয়ে আমার হবু জামাই হীরককে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করে দেব। সেই প্রতিষ্ঠানের নাম হবে পূর্ণিমা বিপণী। হ্যাঁ, আমাদের এখন জানতে চাওয়া স্বাভাবিক, আত্মবলিদান করা পূর্ণিমা নামে সেই মেয়ের গ্রামটির নাম কি? চেষ্টা করলে জেগে থেকেও সে গ্রামে পৌঁছানো যায়, যদি আমরা পূর্ণিমার ইচ্ছার মূল্য দিই। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।